বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে শুভেচ্ছা বিশ্ব নেতাদের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তুরস্কের ফার্স্ট লেডি আমিন এরদোয়ানের অভিনন্দন। এবার কামালা হ্যারিসকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন ডোনাল্ড ট্রাম্প। এক মাসে 3টি বিতর্কে অংশ নেওয়ার আহ্বান নিশ্চুপ মার্কিন ভাইস প্রেসিডেন্ট। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। শপথ নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 14 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার। 17 সদস্যের মধ্যে বাকি 3 জন অনুপস্থিত ছিলেন। রাত 9:30টায় বঙ্গভবনের দরবার হলে নতুন সরকারের সদস্যদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উপদেষ্টাদের মধ্যে উন্নয়ন কর্মী, শিক্ষক সহ 2 জন শিক্ষার্থী প্রতিনিধি শপথ নিয়েছেন। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সব পক্ষের আলোচনার ফসল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার রাত 9টার পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দরবার হলে প্রবেশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী আন্দোলনের সমন্বয়ক প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের শুরু হয়। এরপর ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আমি মোহাম্মদ ইউনূস। প্রথমে শপথ বাক্য পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় অতিথিরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। পরে বাকি উপদেষ্টাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি। সকলের প্রতি শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা। দায়িত্ব বন্টনের পর তারা নিজ নিজ কাজ শুরু করবেন। নতুন এক প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনেক স্বপ্নের প্রত্যাশা নিয়ে শুরু করল অন্তর্বর্তীকালীন সরকার। এবং চলমান যে সংকটগুলো আছে সেই সংকট নিরসন যে একটি বড় চ্যালেঞ্জ, সে কথা উপদেষ্টারা বলছেন। আবার সামনের দিনগুলোতে বেশ কিছু সংস্কারের ইঙ্গিতও দিয়েছেন উপদেষ্টা পরিষদ। সানবীর রূপল, সময় সংবাদ, বঙ্গভবন, ঢাকা। সব অপরাধের বিচার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ গ্রহণ শেষে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠন হয়েছে তা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে। অরাজকতার বিষ বাষ্প যে ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি দিয়ে তা ব্যর্থ করা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। অরাজকতা আমাদের শত্রু, একে দ্রুত পরাজিত করতে হবে। এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে, এই নিশ্চয়তা দানেই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি। আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধের বিচার হবে। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই। আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয়। বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা হিসেবে ইউনূসের সাফল্য কামনা করেন তুরস্কের ফার্স্ট লেডি আমিন এরদোয়ান। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।
উপদেষ্টার শপথ। আমি মোহাম্মদ ইউনুস যাত্রা শুরু করেছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। স্থানীয় সময় রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার হবে দেশের সবার। নোবেল জয়ী এই অর্থনীতিবিদকে শুধু দেশ নয়, স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। শপথের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ডক্টর ইউনুসকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রফেসর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা। এ সময় দ্রুত বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। জবাবে ইউনুস বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য দুই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। শুভেচ্ছা তালিকায় নাম রয়েছে তুরস্কেরও। অভিনন্দন বার্তার শুরুতেই জাতিসংঘের উপদেষ্টা বোর্ডে ডক্টর ইউনুসের অবদানের কথা জানান দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের স্ত্রী ফার্স্ট লেডি আমিন এরদোয়ান। এ সময় প্রধান উপদেষ্টা হিসেবে ইউনুসের সাফল্য কামনা করেন তিনি। এদিকে ইউনুসের শপথ গ্রহণের আগেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানায় যুক্তরাষ্ট্র। বলে, বাংলাদেশে দীর্ঘমেয়াদে শান্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিকভাবে ব্যাপক সমাদৃত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল জয় সহ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন তিনি। এখন পর্যন্ত 145টির মতো পুরস্কার পেয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নোবেল পুরস্কার, গ্রামীণ ব্যাংক শব্দগুলো খুবই পরিচিত। তিনি একজন ব্যাংকার ও অর্থনীতিবিদ। ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন। ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত অধ্যাপক ইউনুস। 1971 সালে স্বাধীনতা লাভের পর থেকেই ডক্টর ইউনুস গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে নিয়ে কাজ শুরু করেন। 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। 1983 সাল থেকে এটি বৈধ ও স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। ডক্টর মোহাম্মদ ইউনুস তার কর্মের জন্য জীবনে অনেক পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন। সব মিলিয়ে তার পুরস্কারের তালিকা বেশ দীর্ঘ। 2006 সালে মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন। ডক্টর ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। 1978 থেকে 2021 সাল পর্যন্ত ডক্টর ইউনুস জাতীয় ও আন্তর্জাতিক সহ 145টি পুরস্কার অর্জন করেছেন। 1978 সালে তিনি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান। 1984 সালে রামন ম্যাগসেসে পুরস্কার, 1985 সালে কেন্দ্রীয় ব্যাংক পুরস্কার, 1987 সালে স্বাধীনতা পুরস্কার, 1989 সালে আগা খান অ্যাওয়ার্ড তার ঝুলিতে যুক্ত হয়। যুক্তরাষ্ট্র থেকে 1994 সালে বিশ্ব খাদ্য পুরস্কার ও পিফার শান্তি পুরস্কার লাভ করেন। 1998 সালে ইন্দিরা গান্ধী ও 2000 সালে গান্ধী শান্তি পুরস্কারও তাকে দেয়া হয়। 2010 সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল পান। জাতীয় পুরস্কারের তালিকায় আছে রিয়াল অ্যাডমিরাল এম এ খান স্মৃতি পদক, ডক্টর মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি স্বর্ণপদক সহ আরও অনেক পদক। এছাড়াও দীর্ঘ কর্মজীবনে অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। রাইসা জান্নাত, সময় সংবাদ। এবার কামালা হ্যারিসকে বিতর্কে অংশ নেওয়ার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে 3টি বিতর্ক করতে রাজি আছেন বলে জানিয়েছেন রিপাবলিকান এই নেতা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, 4, 10 ও 25 সেপ্টেম্বরে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থীর সঙ্গে বিতর্কে রাজি তিনি। এ ব্যাপারে এখন কামালা হ্যারিসের প্রচার শিবির থেকে জবাব পাওয়ার অপেক্ষায় আছেন বলেও জানিয়েছেন। তবে বিতর্কের স্থান কোথায় হবে এবং সেখানে দর্শক শ্রোতা থাকবে কিনা সে ব্যাপারে ট্রাম্প কিছু বলেননি। অন্যদিকে 10 সেপ্টেম্বরের বিতর্কে রাজি হওয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন কামালা। তবে 3টি বিতর্কের বিষয়ে কিছুই জানাননি তিনি। পাকিস্তানের সরকার পতনের ইঙ্গিত দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা বলেছেন, মুসলিম লীগ নওয়াজের নেতৃত্বাধীন সরকারের হাতে আর মাত্র 2 মাস ক্ষমতা রয়েছে। বৃহস্পতিবার কারাবন্দী ইমরান খান এই ভবিষ্যদ্বাণী করেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের দেশজুড়ে সমাবেশের নির্দেশও দেন তিনি। এদিকে পাকিস্তানে কাউকে নৈরাজ্য করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সেনাপ্রধান অসীম মুনির। তিনি বলেন, সেনাবাহিনী নৈরাজ্য দূর করার চেষ্টা করছে। যারা সংবিধান মানবে না তাদেরকে পাকিস্তানি হিসেবে বিবেচনা করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
ইয়েমেনের পশ্চিমাঞ্চলে বন্যায় অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে 5 জন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বন্যার কারণে রাস্তাঘাট ডুবে যাওয়ায় বিলম্বিত হচ্ছে উদ্ধার কার্যক্রম। বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হোদেইদা ও হাজা প্রদেশ। এখন পর্যন্ত 500-র বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। বাসিন্দাদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন দেশ ও সংস্থাগুলো বন্যার্তদের জন্য সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা OCHA। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। তার বয়স হয়েছিল 80 বছর। বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার সকাল 8:15টায় দক্ষিণ কলকাতার নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ভারতের বিশিষ্ট রাজনীতিবিদরা। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। 1944 সালের 1 মার্চ জন্ম বুদ্ধদেব ভট্টাচার্যের। কবি সুকান্ত ভট্টাচার্যের ভাতিজা বুদ্ধদেব ভট্টাচার্যের আদিবাড়ি বাংলাদেশের মাদারীপুরে। ছাত্র জীবনেই শুরু রাজনীতি। বামফ্রন্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং পরে টানা 11 বছরের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানো বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন নির্মোহ এক রাজনৈতিক ব্যক্তিত্ব। সরলতার অপর নাম প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সৌজন্যের অপর নাম প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, ভদ্রতার অপর নাম প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আমাদের সব বিপদে আপদে উনি খুব ছিলেন, কাছের মানুষ ছিল, সবকিছু আমরা বলতে পারতাম। খারাপ লাগছে, এই পাড়ার যে ঐতিহ্য একটা গ্র্যাভিটি ছিল সেটা নষ্ট হয়ে গেল উনি চলে যাওয়ার পরে। ওনার মতো মানুষ হয় না। 2001 সালে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গে দায়িত্ব পালন শুরু করেন। টানা 11 বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানো এই বাম নেতার মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভারতের রাজনৈতিক মহলে নেমে এসেছে এক শূন্যতা। আর সেই শূন্যতা নিয়ে গভীর শোক প্রকাশ করেন রাজ্যটির বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না, তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে, তার আত্মা শান্তি পাক। বারবার তিনি ফিরে আসেন এই বাংলার মাটিতে। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন পশ্চিমবঙ্গের এই বর্ষিয়ান বাম রাজনীতিক। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 8:20 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান এই বাম নেতা। গত কয়েকদিন ধরেই তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। বুধবার রাত থেকেই অবস্থার চরম অবনতি হয়। বাড়িতেই সব চিকিৎসার ব্যবস্থা করা ছিল। রাষ্ট্রীয় মর্যাদায় তার দেহ দান করা হবে শুক্রবার। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে থাকবেন অন্যান্য উপদেষ্টারাও। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার দেবাশিস রায়। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। স্মৃতিসৌধে আপনারা লক্ষ্য করছেন এরই মধ্যে
গেল রাতে বঙ্গভবনে শপথ গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য যে 16 জন উপদেষ্টা নির্ধারণ করা হয়েছে তার মধ্যে 13 জন উপদেষ্টা এরই মধ্যে শপথ গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার জন্য। সেই উপদেষ্টারা এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন জাতীয় স্মৃতিসৌধে। একই সঙ্গে হেলিকপ্টারে করে অল্প কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে বাংলাদেশের মানুষ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত দিয়েছে যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশের কার্যক্রমে এগিয়ে নেবেন আগামী দিনে, এবং জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকালেই যে রাষ্ট্রাচার বা রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা এখানে অনুষ্ঠিত হবার কথা, তারা এখানে আসবেন এবং সেই প্রস্তুতি এখন পুরোদমে এখানে সম্পন্ন হয়েছে। এরই মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী যে হেলিকপ্টারটি আমরা লক্ষ্য করেছি সেটি সাভারে অবতরণ করেছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে, এবং আশা করা হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা টেলিভিশনের পর্দায় অর্থাৎ ক্যামেরায় আমাদের দৃষ্টিসীমায় দেখতে পাবো। এখানে 3 বাহিনীর সশস্ত্র যে সালাম জানানো হবে সেই প্রস্তুতিও এখানে সম্পন্ন করে রাখা হয়েছে। এছাড়া যেহেতু এটি একটি সর্বোচ্চ রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা, সেখানে নিরাপত্তা সহ অন্যান্য যে রাষ্ট্রাচারগুলি থাকে সেগুলোর সবগুলো প্রস্তুতি কিন্তু এরই মধ্যে শেষ করা হয়েছে। আপনারা জানেন যে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে ছাড়ার পরে তার সরকার পতনের পরে যে আসলে প্রতিক্রিয়াটি বাংলাদেশে দেখা গেল সেটিও আসলে নতুন ইতিহাস গড়েছে। ছাত্র জনতার বিপ্লবের পর যে নবগঠিত সরকার গঠন করা হলো আগামীর বাংলাদেশ পরিচালনার জন্য, সেই অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা প্রধান উপদেষ্টা সহ তারা বঙ্গভবনে শপথ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে, এবং এর মাধ্যমে কিন্তু তাদের যে রাষ্ট্রের যে দায়িত্বভার গ্রহণ এবং রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই কাজগুলো কিন্তু শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবেই, এবং সেই আনুষ্ঠানিকতার অন্যতম একটি অংশ হিসেবে অর্থাৎ গুরুত্বপূর্ণ রাষ্ট্রাচার হিসেবেই কিন্তু জাতীয় স্মৃতিসৌধে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা সহ তার পুরো যে উপদেষ্টা পরিষদ তারা এখানে উপস্থিত হয়েছেন জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের রাষ্ট্রীয় কার্যক্রম শুরু করতে। এই কার্যক্রমটি পুরোটি আসলে সম্পূর্ণভাবে যাতে নিখুঁতভাবে রাষ্ট্রাচারে এটি সম্পন্ন করা যায় এরই মধ্যে কিন্তু সব ধরনের সেই প্রস্তুতিগুলো নেওয়া হয়েছে। বিশেষ করে জুলাইয়ের মধ্যভাগ থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, যে ছাত্র জনতার যে প্রাণের বিনিময়ে নতুনভাবে স্বাধীন বাংলাদেশের কথা বলা হচ্ছে এবং নতুনভাবে যে বাংলাদেশের পথ চলার কথা বলা হচ্ছে, সেই পথ চলার প্রধান কাণ্ডারি কিন্তু হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রখ্যাত নোবেলজয়ী এই অর্থনীতিবিদ আগামী দিনে বাংলাদেশকে একটি নতুন পথরেখা দেবেন এবং বাংলাদেশকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নেবেন, এমনটি কিন্তু আশা করা হচ্ছে সব পর্যায় থেকেই, এবং তার সঙ্গে তার সরকারকে সহায়তা করার জন্য গঠন করা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের পুরো কাঠামোটি, সেই কাঠামোটিতে কিন্তু লক্ষ্য করা গেছে 16 জন উপদেষ্টাও তাকে সহায়তা করবেন। এবং এর মধ্যে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী যে আন্দোলন ছাত্ররা করলো, সেই ছাত্রদের পক্ষ থেকেও কিন্তু 2 জন প্রতিনিধি সরকারে থাকছেন উপদেষ্টা হিসেবে, এবং তারাও ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহায়তা করবেন আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেই বিষয়গুলো তারা সমন্বয় করবেন প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। একই সঙ্গে যেহেতু এটি একটি বড় দায়িত্বভার এবং এই দায়িত্বগুলো আগামী দিনে আরও বেশি স্পষ্ট হবে, পোর্টফোলিও অর্থাৎ কে কোন মন্ত্রণালয় এবং কে কোন দায়িত্বগুলো, কোন উপদেষ্টারা সেই দায়িত্বগুলো পালন করবেন, সেগুলো হয়তো বা ধীরে ধীরে নির্ধারিত হবে বা আরও বেশি স্পষ্ট হবে। সেই জায়গাটি থেকে সেই কার্যক্রমগুলো হয়তো বা যে আজকে শুক্রবার ছুটির দিন, যেহেতু রবিবার থেকে সাপ্তাহিক কর্মদিবস শুরু হবে, এর আগেই কিন্তু অনেকগুলি কাজ এখনো বাকি রয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের যারা বসতে যাচ্ছেন বা এরই মধ্যে বসেছেন, শপথ গ্রহণ করেছেন, তাদের কিন্তু সেই কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই ক্ষেত্রে এই রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা বা রাষ্ট্রাচার অবশ্য কর্তব্য, রাষ্ট্রাচার আমরা বলি এই কারণেই যে আসলে মহান মুক্তিযুদ্ধে শহীদ হবার পর
বাংলাদেশের যে ভিত্তি ধরা হয় সেই ভিত্তি মূলে কিন্তু আসলে আমাদের রয়েছে শহীদদের অবদান, শহীদদের রক্ত, সেই রক্তের প্রতি সম্মান জানিয়ে এবং সদ্য সমাপ্ত যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যে আসলে রক্ত বা বাংলাদেশের মাটিতে যে রক্ত ঝরলো সেই রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নতুনভাবে তার যাত্রা শুরু করতে যাচ্ছে। এর আগেও আমরা লক্ষ্য করেছি যে যখন যারা সরকার গঠন করেছেন বা বিশেষ করে যারা সরকার গঠনের পাশাপাশি বিদেশি অতিথি, তারাও কিন্তু বাংলাদেশের এই জায়গাটিকে সম্মান জানিয়ে জাতীয় স্মৃতিসৌধে আসেন এবং সশস্ত্র বাহিনীর যারা সম্মান গার্ড রয়েছেন, যারা সশস্ত্র সম্মান জানাবেন, তাদের প্রস্তুতি আমরা চূড়ান্তভাবে লক্ষ্য করছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, অর্থাৎ যিনি প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্বে রয়েছেন। তিনি তার উপদেষ্টা পরিষদ অর্থাৎ পুরো উপদেষ্টাদেরকে নিয়েই তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের জন্য আজ ধীরে ধীরে বেদিমূলের দিকে এগিয়ে আসছেন। আপনারা দেখছেন জাতীয় স্মৃতিসৌধের সেই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। দাদা ছাতাটা দিয়ে নিচে নিচে নিচে
আমার ক্যামেরা বিদেশে ঠিক আছে ভাই যে জন্য আছেন দাঁড়ায় থাকেন ক্যামেরাগুলি বাঁচান দাদা দাদা একটু নামা দেন দাদা একটু নামা দেন আমি তো উপদেষ্টা গেলাম দর্শক ঠিক এই মুহূর্তে বৃষ্টিও নেমেছে এবং এটিও একটি আসলে অন্যরকম পরিস্থিতি এখানে তৈরি হয়েছে, কেননা ঠিক যে সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অধ্যাপক ডক্টর ইউনূস পুষ্পস্তবক অর্পণ করছিলেন জাতীয় স্মৃতিসৌধে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু আসলে বৃষ্টি নেমেছে। সেই বৃষ্টিতে কিছু সময় আসলে তাকে আমরা ভিজতে দেখেছি এবং এরপরেই নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা তাকে বৃষ্টি থেকে রক্ষার চেষ্টা করেন। এরপরেই আমরা লক্ষ্য করছি যে নবগঠিত সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তার সঙ্গে কাজ করবেন, সেই উপদেষ্টারাও কিন্তু এখন শ্রদ্ধা নিবেদন করছেন এবং প্রধান উপদেষ্টাকে সঙ্গে নিয়ে যারা উপদেষ্টা বৃন্দ রয়েছেন সেই উপদেষ্টা বৃন্দ এখন জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার জন্য এগিয়ে আসছেন। আপনারা দেখছেন উপদেষ্টাদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন অন্তর্বর্তীকালীন সরকার। গেল মাসের মাঝামাঝি থেকে যে পরিস্থিতিটি বাংলাদেশে তৈরি হলো, ছাত্র জনতার কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের যখন সেখানে ব্যাপকভাবে সমর্থন লক্ষ্য করা গেল এবং যে এই সংঘর্ষ বা এই আন্দোলনকে কেন্দ্র করে যে ধরনের সংঘর্ষ ঘটেছে বাংলাদেশে, যে ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে দেশ জুড়ে, সেই অস্থিতিশীল পরিস্থিতির একটি সমাপ্তি বা এক ধরনের প্রশান্তি যদি বলা যায় তাহলে কিছুটা সেই বৃষ্টি এই মুহূর্তটিতে, এই ঐতিহাসিক এই মুহূর্তটিতে সেই বৃষ্টি কিন্তু সেটিও অনেকটি স্মরণ করিয়ে দেয় যে কিছুটা শান্তির বার্তা ছড়িয়ে দিল সেই বৃষ্টিটি। এবং এরপরেই আমরা লক্ষ্য করছি যে এখানকার যে আনুষ্ঠানিকতা রয়েছে ঠিক এই মুহূর্তে বৃষ্টি কিছুটি কমেছে এবং শ্রদ্ধা নিবেদনের পর এখানকার যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা অনুযায়ী এখানে যে রাষ্ট্রচার, সেই রাষ্ট্রচারের অংশ হিসেবেই কিন্তু জাতীয় স্মৃতিসৌধে যে পরিদর্শন বই থাকে সেই পরিদর্শন বইতে কিন্তু তার স্বাক্ষর করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার এবং প্রধান উপদেষ্টার স্বাক্ষরের পর এখানকার যে কর্মসূচি সেটি এখান থেকে শেষ হবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে ৭১ মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কেন্দ্রীয় শহীদ মিনারও যাবেন। সেখানে ৫২ ভাষা আন্দোলনে যারা রক্ত দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা করে গেছেন সেই বীর ভাষা শহীদদের প্রতিও কিন্তু শ্রদ্ধা জানাবেন প্রধান উপদেষ্টা সহ তার অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টারা। তো এই ছিল এখন পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের এখানকার যে আনুষ্ঠানিকতা বা এখানকার যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা, সেই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা এখন কিন্তু প্রায় শেষ দিকে। তো এই ছিল এখন পর্যন্ত এখানকার আনুষ্ঠানিকতা। আমরা চেষ্টা করব এখান থেকে এখানকার যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতার শেষ যে অংশ অর্থাৎ এখানকার পরিদর্শন বইতে স্বাক্ষর, সেই আনুষ্ঠানিকতাটা আমরা একটু চেষ্টা করব সেই আনুষ্ঠানিকতাটি দেখতে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন এখানকার যে পরিদর্শন বই সেই পরিদর্শন বইতে স্বাক্ষর করছেন।
আমার এই মুহূর্তে যারা টেলিভিশনের পর্দায় আছেন তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর এখানে যে পরিদর্শন বই রয়েছে সেই পরিদর্শন বইটি রীতি অনুযায়ী তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি রীতি অনুযায়ী সেখানে তার পরিদর্শনের পর তার মন্তব্য লিখছেন এবং সেই মন্তব্যের লেখার পর মাধ্যমেই কিন্তু এখানকার যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে এবং আমরা চেষ্টা করব যে তিনি মন্তব্যে কী লিখেছেন সেটি সংগ্রহ করার সেই চেষ্টা আমাদের থাকবে। কেননা আমি এর আগেও আপনাদেরকে বলছিলাম যে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের এক ধরনের ইতি ঘটেছে বাংলাদেশে এবং একটি সমাপ্তি ঘটেছে একটি শাসনের, সেই সমাপ্তির পর বাংলাদেশের এখন যাত্রা, সেই যাত্রা কেমন হবে সেটি কিন্তু অনেকটাই নির্ভর করবে এই অন্তর্বর্তীকালীন সরকার যারা গঠন করেছেন তাদের ওপরে। তারা বাংলাদেশকে নতুনভাবে গড়তে, স্বাধীনতার স্বাদ, স্বাধীনতার সুফল প্রত্যেকটি মানুষের ঘরে পৌঁছাতে তারা কিভাবে কাজ করবেন সেটি নিয়ে নিশ্চয়ই তারা কাজ করবেন। সেগুলি কিন্তু আসলে একটি এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। খুব সম্ভবত অধ্যাপক ডক্টর ইউনূস এখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। আমরা চেষ্টা করছি তার বক্তব্য রেকর্ড করার জন্য এবং আপনাদেরকে তার অনুভূতি জানানোর জন্য। এই যে বুম স্যার, আসসালামু আলাইকুম। বলেন চলে তো গেলেন, প্রধান উপদেষ্টা যে এখানকার কর্মসূচি ছিল বিশেষ করে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের, সেই কর্মসূচি এরই মধ্যে শেষ হলো এবং এখানে উপস্থিত যে সামরিক বেসামরিক কর্মকর্তারা, তিন বাহিনীর প্রধান সহ পুলিশ বাহিনীর প্রধান, এর পাশাপাশি নৌ বিমান ও সেনা প্রধান তারাও উপস্থিত ছিলেন। এর পাশাপাশি আপনাদেরকে জানাতে পারি যে এখানকার যে ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের কাছ থেকে বিদায় নিয়েই কিন্তু এখন আবারও ঢাকায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন। এরপরে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে তার আজকের কর্মসূচি হিসেবে দ্বিতীয় কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানে তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এই মুহূর্তে আমরা যে পরিস্থিতিটি লক্ষ্য করলাম, এখানকার রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা প্রায় শেষ দিকে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এখান থেকে বিদায় নিচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে যারা উপদেষ্টারা রয়েছেন তারাও এখান থেকে এখন বের হয়ে যাবেন। জাতীয় স্মৃতিসৌধ থেকে শ্রদ্ধা নিবেদনের পর্ব শেষ হয়েছে। বেসামরিক এবং সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন তারা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের বিদায় জানাচ্ছেন। তো এই ছিল এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আমার কাছে থাকা সবশেষ তথ্য।